শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও, বলেছেন প্রধানমন্ত্রী। ঢাকায় পশুর হাট ও কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাঙ্গালোরে উপচে পড়া ভিড়, চাহিদা মতো টাকা তুলতে না পারায় ক্ষোভ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, 24 ঘন্টায় সর্বোচ্চ 16 জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে বাসার ভেতরে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যা ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পল্লবী থানা পুলিশ। চার্জশিটে সংযুক্ত করা হয়েছে ফরেনসিক রিপোর্ট, ক্রাইম অ্যানালাইসিস রিপোর্ট ও ময়না তদন্ত রিপোর্ট ছাড়াও ভিকটিম ও আসামির পরিধেয় কাপড় চোপড়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা আদালত সে সিদ্ধান্ত নেবে 1 জুন। এদিকে আসামি পক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠে সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার লোহমূসক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধে সহযোগী হিসাবে অভিযুক্ত করা হয়। মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে না তুলেই খাসকামরায় বসিয়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। পরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেন আদালত। এই মামলায় রাষ্ট্রপক্ষে 17 জনকে সাক্ষী করা হয়েছে। গত 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। আইন মেনে সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে কঠোর আইন করার কথাও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সচিবালয়ে রবিবার মিট দ্য প্রেসের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অবশ্যই আপনাদের দাবি দেওয়া সবকিছুই তিনি বলেন, রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি দলের 31 দফায় রয়েছে। সরকার সেটি ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে। শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করবে সরকার। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে সরকার কঠোর আইন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গেও। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি। এবং আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি বিটুইন 2 কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি যুক্তের পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পর এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর অনুরোধে এই নবায়নযোগ্য সৌরশক্তি অন গ্রিড রুফটপ উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এই কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের এর সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিদ্যুৎ ও স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এরই পদক্ষেপ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে, আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ একটি। রাজধানীর সড়ক ব্যবহার না করেই দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে পশুর হাট ও কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার তাগিদও দেন তিনি। সিগন্যালিং সিস্টেম নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এসব কথা বলেন। গাবতলী থেকে পোস্তা পর্যন্ত এই রাস্তাটাও মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট শো করেছেন, উনি দেখবেন ঈদের পরে, এবং এই রাস্তা এটা আমরা অলরেডি কাজ হচ্ছে। যদি এই রাস্তাটাও আমরা দ্রুত করতে পারি, তাহলে সাউথ বেঙ্গলের গাড়িগুলো যেগুলো মানে নর্থ বেঙ্গলে যাবে, সেগুলো আর যাত্রাবাড়ি ক্রসিংয়ে যাওয়া দরকার পড়বে না, সেগুলো পোস্তা থেকে সদরঘাট হয়ে সোজা গাবতলী চলে যাবে। উনি এর আগেও আমাদের নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের বর্জ্য যাতে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা যায়, সেটার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, এবং হাটগুলোর ঠিক মতো যাতে চলে সেটা যতটুকুই করা যায় এই ব্যাপারে আমরা কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা পুলিশকে বলেছি, তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই ক্রেতা বিক্রেতা সবাই যাতে ফ্যাসিলিটিস পায় এবং কোথাও যাতে কোনো অসুবিধা না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির একটি প্রতিনিধি দল। সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় 4 বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ঈদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়। অনেকে প্রত্যাশা মতো টাকা তুলতে না পেরে ক্ষোভ জানান। তবে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে, ব্যাংকগুলোতে নতুন নোট না পেয়েও আফসোস কারো কারো। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঈদুল আজহায় প্রধান ইবাদত কোরবানি হওয়ায় পশু কেনাকাটায় চাহিদা বেড়েছে নগদ টাকার। একই সাথে কর্মচারীদের বেতন বোনাসের টাকার জন্য টাকা তুলতেও অনেকে ব্যাংকমুখী হন। শেষ কর্মদিবস আসছি, টাকা নিতে আসছি। মাস শেষ আর ঈদের ছুটি, আজকে তো ব্যাংকে টাকা তুলতে হইব। ভিতরের লোক হয়তো কম বেশি ছুটিতে গেছে, একটু এই জন্য আমাদের একটু ভোগান্তি বেশি হচ্ছে। চাহিদা মতো টাকা তুলতে না পারার অভিযোগ গ্রাহকদের মধ্যে, রয়েছে নতুন টাকা না পাওয়ার ক্ষোভও। আমার কোম্পানি স্যালারি দিবে, কিন্তু স্যালারি দেওয়ার জন্য টাকা দিতে পারছে না, বলছে যে টাকা নাই, ক্যাশ টাকা নাই। 3টা ব্রাঞ্চ ঘুরে আসলাম, তো ওরা বললো যে টাকা এই সেই দেওয়া যাবে না। মালিবাগ, মোচাক, শান্তিনগর 3 ব্রাঞ্চ ঘুরে এখানে হেড অফিসে আসতে হয়েছে। বাইরে দেখা যায় গুলিস্তানে স্টল নিয়ে বসছে নতুন টাকা নিয়ে। ব্যাংকে এসে যদি নতুন টাকা না পাই, বাহির থেকে কেন আমি অ্যাডভান্স অতিরিক্ত টাকা দিয়ে নিব? অনেকে নতুন টাকার জন্য আসতেছে, খুচরার জন্য আসতেছে। মোটামুটি আমাদের কাছে যেগুলো আছে, যেমন 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, এগুলো আমরা দিচ্ছি। আমরা সকাল থেকে বড় অ্যামাউন্ট দিতে যাচ্ছি, সবাই বড় অ্যামাউন্টই চাচ্ছে, বাট আমরা যতটুকু পারছি সবাইকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছি, সবাই ওইভাবেই পাচ্ছে। অভিযোগ অস্বীকার করে ব্যাংক কর্মকর্তারা বলছেন, চাপ থাকলেও পরিমাণ মতো টাকা পেয়েছেন গ্রাহকরা। বড় কাস্টমার যারা আসে তাদেরকে আরেকটা কাউন্টারে শিফট করতে হয়, এই কারণেই এই জিনিসটা বলেছে আর কি। যে কিন্তু আমরা আমাদের এখানে টাকার কোনো মানে টাকা সংস্থানের কোনো নেই, কোনো ঘাটতি নেই। না, বাংলাদেশ ব্যাংক থেকেও আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি। প্রত্যেক দিন গত 15 দিনে যেদিন যে টাকা রিকোয়েশন দিয়েছি আমরা পেয়েছি। সোমবার থেকে শুরু হচ্ছে 7 দিনের ছুটি, তবে কিছু ব্যাংকের বিশেষ শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ঘরমুখো মানুষের। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার সকাল থেকেই এই চিত্র দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে 43টি ট্রেন। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা রয়েছে 10টি স্পেশাল ট্রেনের, যার কার্যক্রম আজ থেকেই শুরু। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সার্ভার ডাউন থাকার কথাও জানান তারা। এদিকে নীলসাগর ও পারাবাত এক্সপ্রেসের কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আসলে ট্রেন ছাড়ার কথা 8:30টায়, এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কারণ অনেক দূরের পথ, আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয়, ওটা একটু ভোগান্তি। ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তোবা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। ঈদযাত্রার প্রথম দিনে নারীর টানে বাড়ি ফিরছেন অনেকেই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিছুটা বেড়েছে যানবাহনের চাপ, তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বিভিন্ন মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। উত্তরবঙ্গমুখী গাড়িগুলোতে চাপ একটু বেশি, তবে ঢাকা ফেরার পথে গাড়িগুলো অনেকাংশেই খালি। যাত্রীদের অভিযোগ, কোথাও কোথাও বাস ভাড়া দ্বিগুণেরও বেশি নেওয়া হচ্ছে। তারা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। অন্যদিকে ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন গন্তব্যে ছুটছেন বন্দর চট্টগ্রাম নগরীর মানুষ। সড়ক পথের পাশাপাশি চাপ বেড়েছে রেলেও, ফলে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। চট্টগ্রাম থেকে এবার ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন 16 জোড়া ট্রেন চলবে। দেশে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আজও ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। আর টাঙ্গাইলে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 শিক্ষার্থীর। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। টাঙ্গাইল বাসাইল সড়কের বাংরা কালীঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই করটিয়া HM ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। এর আগে সকালে ফরিদপুরের নগরকান্দার
শঙ্কর পাশা বাস স্ট্যান্ডের কাছে বাসের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে 2 জনই নারী এবং 3 জন পুরুষ। এর আগে শনিবার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুরে এই 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আরও 15 জন। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। ঢাকার 2 সিটিতে এবার বসেছে 25টি অস্থায়ী হাট। তবে হাটে পশু বাড়লেও এখনও পুরোপুরি জমেনি বেচাকেনা। এদিকে ঈদের ঝুঁকিমুক্ত থাকতে ক্যাশ টাকা লেনদেন কম করার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। রিপোর্ট মেজবা রহমানের। ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে ব্যস্ত সময় পার করছে খামারি ও ব্যাপারীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বড় আকৃতির ষাঁড়, মাঝারি দেশি গরু, ছাগল ও মহিষ তোলা হয় রাজধানীর কোরবানির পশুর হাটে। কোথাও পশুর যত্ন নিচ্ছেন খামারিরা, কোথাও চলছে দরদাম। বিক্রেতারা বলছেন ক্রেতার চাপ বাড়তে লাগবে আরো কয়েকদিন। এখনো বাজার আমাদের এখনো লাগে নাই, কিন্তু আজকে গত 2 দিন কাস্টমার এখনো দামাদামি করছে। 48টা গরু আনছি, পরশু দিন রাত্রে আসছি, গত রাত্রে একটা গরু বিক্রি করছি। এবার আসলে সবারই তো কস্টিং বেশি। আপনার গত বছর যে ট্রাক ভাড়া ছিল 20,000, এবার সেটা 50,000। এই জন্য সবকিছু ভাই খরচ বেশি, ভুসির বেশি, সবকিছু খরচ বেশি আমাদের। বেশিরভাগ ক্রেতার অভিযোগ একটু বড় আকারের পশুর দামই মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে। যতটুকু দেখলাম কম্পারেটিভলি অনেক বেশি লাগতেছে আমার কাছে। কারণ আমি এই কয়েকদিন যে আপনার দেখছি যে টিভিতে যে সমস্ত প্রাইস বলতেছিল, এর সঙ্গে কোনো ম্যাচ নাই। না, এখনো তো গরুর দাম আসলে সঠিকভাবে বোঝা মুশকিল। এখনো গ্রাহক তেমন আসে নাই, দাম ছাড়তেছে না। না, দাম এখনো ব্যাপারীরা দাম ছাড়তেছে না। তো আশা করতেছি যে আজকে বা আগামীকালের মধ্যে একটু দাম টাম ছাড়লে তখন বেচা কিনা বাড়বে। এদিকে গাবতলীর হাট পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক। জানান, কুরবানির হাটগুলোতে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সামনের দিনগুলোতে রাজধানীর পশুর হাটগুলো আরো জমে উঠবে বলে আশা ব্যাপারী ও খামারিদের। মিজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। ঢাকার বিশেষায়িত হাসপাতালে ঝুঁকিপূর্ণ রোগীর চাপ কমাতে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, 8 দিন আলাদা রাখা ও অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারলে হামে মৃত্যু দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 16 শিশুর। আক্রান্ত হয়েছে 1434 শিশুর। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। হামে মৃত্যু ছাড়িয়েছে 500। সেই হিসেবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে। প্রতি মাসেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হলেও মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার হাসপাতালগুলোতেও কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শহরের বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রিক হামের চিকিৎসা না করে তা পৌঁছে দিতে হবে দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে। সোজা ঢাকাতে যায়, কারণ ওখানে জেলা পর্যায়ে বলবে যে আমাদের তো ভেন্টিলেটর নেই, আপনি ঢাকা চলে যান। তাই সময় নষ্ট না করে সে ওই গ্রাম থেকে বা ওই শহর থেকে সোজা ঢাকায় আসে, বা ঢাকা শহরের যে নিম্ন আয়ের এলাকা তারা কাছাকাছি কোনো হাসপাতালে না গিয়ে সোজা শিশু হাসপাতাল বা সংক্রামক ব্যাধি হাসপাতালে যাচ্ছে। এই যে রোগীর যে ছুটে আসা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি তৃণমূল পর্যায়ে, এই দুর্যোগ কিন্তু আরও অনেক দিন থাকার আশঙ্কা আছে। হাম হয়তো কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে গেছে, তাদের যদি ব্যবস্থাপনা এভাবে বিকেন্দ্রীকৃতভাবে না করি, তাহলে আমাদের এই মৃত্যুর মিছিল কিন্তু আরও অনেক দিন দেখতে হবে। এখনও হামের ভাইরাস তার স্থিতিশীল বৈশিষ্ট্যের পরিবর্তন করেনি জানিয়ে বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বাংলাদেশের মতো মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার পৃথিবীর কোনো দেশেই হয়নি। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুতর ত্রুটি। চিকিৎসা ব্যবস্থার যে প্রচণ্ড চূড়ান্ত কেন্দ্রীভবন, আমাদের সবার নজর হচ্ছে আইসিইউর দিকে। এই ধরনের তৃতীয় পর্যায়ের যে বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতি এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে যারা কাজ করেন
সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের প্রতি, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে জটিল রোগের চিকিৎসা করবে। কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা যদি আমরা ব্যবস্থা না রাখি, মাধ্যমিক পর্যায়ে চিকিৎসা না রাখি, সবাই যদি আমরা তৃতীয় পর্যায়ের হাসপাতালে যাই, কখনোই কোনো দেশে আপনার এই ধরনের মহামারী, এটা অনেকে বলছেন মনুষ্য সৃষ্ট মহামারী বাংলাদেশে আমরা যেটা ঠেকাতে পারি, এই মহামারী মোকাবেলা করা সম্ভব না যদি আমরা শুধুমাত্র তৃতীয় পর্যায়ের হাসপাতালের উপরে আমাদের সকল মনোযোগ কেন্দ্রীভূত। জ্বর ঠান্ডা কাশি দেখা দিলেই অবহেলা না করার আহ্বানও জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বান্দরবানের নাক্ষংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছে ৩ বাংলাদেশি নাগরিক। উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২২ ফাঁড়ির 0 পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় দুপুরে ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়াক্কমং তংচয়ঙ্গা, চিকং তংচয়ঙ্গা, শফুচিং তংচয়ঙ্গা। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুকিয়া পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার দুপুর ১টার দিকে তুমরু 0 পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে গিয়েছিলেন ওই ৩ ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হলে ওয়াক্কমং তংচয়ঙ্গা নামে এক ব্যক্তি নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর 2 জনও মাইন বিস্ফোরণে নিহত হন। ঘটনার খবর পেয়ে নাক্ষংছড়ি থানার পুলিশ সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশের স্বার্থ সংরক্ষণ করেই গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সচিবালয়ে পিএসসি ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান দরপত্র নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, দেশের সম্পদ মাটির নিচে রেখে গ্যাস আমদানি করে অর্থ অপচয় করা হচ্ছে। বর্তমান সরকার সেখান থেকে সরে দেশে গ্যাস অনুসন্ধান করতে চায়। ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেন, আগের সরকার সমুদ্র নিয়ে লাফালাফি করলেও খনিজ অনুসন্ধানের বিষয়ে পদক্ষেপ নেয়নি। জানান, বাপেক্সকে শক্তিশালী করা বর্তমান সরকারের লক্ষ্য, তাই পিএসসিতে বাপেক্সকে রাখা হয়েছে। বলেন, আশা করি আইন মেনে ও দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সম্ভব হবে। জ্বালানির নিরাপত্তার বেহাল অবস্থা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে দেশের কোনো ক্ষতি না করেই অনুসন্ধান ও গ্যাস উত্তোলন করতে। তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য নির্বাচন ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্যই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে সময়োপযোগী ও ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা না গেলে রাষ্ট্র পিছিয়ে পড়বে। রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত করতে সমন্বিত ও সমান্তরাল গতিতে কাজ করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত সৃজনশীলতা, দক্ষতা ও সক্ষমতাকে সমন্বিত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে। মন্ত্রী জানান, তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তাদের জন্য সময়োপযোগী কারিকুলাম ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ চালুর বিষয়ে সরকার কাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে আত্মঘাতী হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর 3 সদস্যও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 50 জন। রবিবার কোয়েটা শহরের চমন ফটকের কাছে রেল লাইনের পাশে এই আত্মঘাতী হামলা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পেশোয়ারগামী ট্রেনটি যখন কোয়েটার চমন ফটকের একটি সিগন্যাল অতিক্রম করছিল, ঠিক তখনই বিস্ফোরক বোঝা একটি গাড়ি ট্রেনের বগিতে ধাক্কা দিলে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। ট্রেনের পাশাপাশি আশপাশে থাকা অন্তত 10টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ARY নিউজের প্রতিবেদন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে পাকিস্তানি সামরিক কর্মীদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ক্রিকেট 12 জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপের প্রস্তুতিতে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে রাতেই দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম বহর। দ্বিতীয় বহর যাবে দুদিন পর মঙ্গলবার। বাংলাদেশ দল প্রথমে স্কটল্যান্ডে যাবে, সেখানে স্বাগতিক স্কটিশ ও নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে। 28 মে থেকে এডিনবরায় শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতির এই টুর্নামেন্ট। সেখানে 30 মে স্কটিশ দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগ্রাসরা। টুর্নামেন্টে 4টি ম্যাচ খেলবে জ্যোতিরা। এরপর 14 জুন নারী টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে গ্রুপ এতে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে টাইগ্রাসদের অতীতের রেকর্ড খুব ভালো নয়। 25 ম্যাচে জয় মাত্র 3টিতে। অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, গ্রুপে নেদারল্যান্ডস ও পাকিস্তান ছাড়াও আরও 1টি বা 2টি দলকে হারানোর লক্ষ্য তাদের। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে জ্যোতি বলেছেন, এই দুটি দলের বিপক্ষে জয়ের লক্ষ্যে খেলবে তার দল। প্রত্যেকবার আইসিসি কোনো টুর্নামেন্ট খেলার আগে কখনোই আমরা কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বা ওরকম কোনো প্রিপারেশন পাইতাম না একদমই। সো এটা আমাদের একটা কমপ্লেন ছিল। সো ওই দিক থেকে কিন্তু এবার আমাদের সেটা নেই, কারণ আমরা শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচ ওখানে খেলেছি এবং সামনে যে আরো 4টা ট্রাইনেশন সিরিজে 4টা ম্যাচ খেলবো আমরা। সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। আমাদের জন্য বিগেস্ট একটা চান্স এবং টিমের অবস্থান অনুযায়ী এবং আমি বলবো যে তারা সবাই পজিটিভ যে মাইন্ড ফ্রেমে আছে এখন বর্তমানে, সেই টিমটা যদি ওয়ার্ল্ড কাপে বেটার ক্রিকেট খেলতে পারে সেটা বাংলাদেশ ওমেন ক্রিকেটের জন্য অনেক বেটার হবে এবং পার্সোনালি বলবো যে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অনেক বেশি বেনিফিট হবে। আমরা সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও, বলেছেন প্রধানমন্ত্রী। ঢাকায় পশুর হাট ও কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাঙ্গালোরে উপচে পড়া ভিড়। চাহিদা মতো টাকা তুলতে না পারায় ক্ষোভ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, 24 ঘন্টায় সর্বোচ্চ 16 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30 এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।